প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান আমরা আলোচনা করব চোখের পাওয়ারজনিত সমস্যা অর্থাৎ চশমাজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার আব্দুল মান্নান 1968 সালের জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এই যে চোখের পাওয়ার, এই সাধারণ অর্থে আমরা বলি, সবাই বলে যে চোখের পাওয়ার কমে গেছে আর দেখতে পাই না, কিংবা নানা রকমের সমস্যা হয়, ঝাপসা দেখি, তখন গেলে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় চশমা দেন যাতে এই সমস্যাটা দূর হয়, ভালো দেখতে পারে। তার মধ্যে কেউ দূরের জিনিস দেখতে অসুবিধা, কারো কাছের জিনিস দেখতে অসুবিধা, সে বিষয়ে বিস্তারিত শুনবো। শুরুতে যদি বলেন যে একজন মানুষের এই চোখের যে দেখতে পাওয়ারের যে তারতম্য, এটি হয় কেন? আসলে চোখে দেখার জন্য অনেকগুলো ত্রুটি জড়িত, চশমাজনিত ত্রুটি আছে। বিশেষ করে চশমাজনিত ত্রুটির মধ্যে যেটা হয়েছে যে দূরদৃষ্টি বা আমরা বলি ক্ষীণ দৃষ্টি বা দৃষ্টির অসমতা, এগুলো আমাদের চশমাজনিত সমস্যাগুলো, যে জন্য বিশেষ করে আমাদের সাধারণ মানুষ দেখতে পায় না। তার মধ্যে একটা হলো আমাদের রিফ্র্যাক্টিভ ইররের মধ্যে, মানে চশমাজনিত ত্রুটির মধ্যে মায়োপিয়া, যে ক্ষেত্রে পেশেন্টগুলো দূরের জিনিস পরিষ্কার দেখে না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি মায়োপিয়া। আরেকটা চশমাজনিত ত্রুটি, সেটা দূরেও দেখে না আবার কাছেও দেখে না, সেটাকে বলি আমরা হাইপারমেট্রোপিয়া। আর সাধারণত আরেকটা চোখের চশমাজনিত ত্রুটি আছে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বস্তুর প্রতিবিম্বটা আমাদের চোখে পড়ে, সেটার জন্য এই অ্যাঙ্গেলের ডিফারেন্সের জন্য, অসমতার জন্য প্রতিবিম্বটা আমাদের চোখের সেন্সিটিভ অংশ, যেটাকে আমরা ম্যাকুলা বলি, রেটিনার অংশ, সেখানে ফোকাস করে না বলে মানুষ সাধারণত পরিষ্কার দেখতে পারে না। আরেকটা ত্রুটি হলো সাধারণত 40 বছরের পরে, এটা বয়সজনিত কারণে বা এজিং প্রসেসের কারণে 40 বছরের পরে অধিকাংশ মানুষ কাছের লেখাটা পরিষ্কার পড়তে পারে না, সেটাকে বলে আমরা প্রেস বায়োপিয়া বা চালসে বলা হয় আমাদের দেশে। 40 হলে চালসে বলা হয়। এই চালসের জন্য যে ত্রুটিটা হয় সেটাকে বলে আমরা প্রেস বায়োপিয়া। এটা সাধারণত মানে রিফ্র্যাক্টিভ যে ত্রুটি তার অংশ না। রিফ্র্যাক্টিভ ত্রুটি মেইনলি হলো মায়োপিয়া, যেটা দূরে দেখে না, সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে মাইনাস লেন্স, যেটাকে আমরা কনকেভ লেন্স দিই, সেই কনকেভ লেন্স দিয়ে কারেকশন করলে রোগী দূরে এবং কাছে দুটো পরিষ্কার দেখতে পারবে। আর হাইপারমেট্রোপিয়া যেটা, সেটা যেখানে সেই ক্ষেত্রে আমাদের এই ত্রুটিটা আমরা প্লাস লেন্স অথবা কনভেক্স লেন্স দিয়ে কারেকশন করে দিই, তাতে রোগী দূরেও দেখতে পারবে, কাছেও দেখতে পারবে। আর কিছু দৃষ্টিজনিত ত্রুটি, সেটা হলো সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে। এটা সব ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত বা পোস্ট অপারেটিভ কন্ডিশানে এই অ্যাস্টিগমেটিজম আসে, তখন আমরা সেটা সিলিন্ড্রিক্যাল এক ধরনের প্লাস এবং সিলিন্ড্রিক্যাল মাইনাস লেন্স আছে, সেগুলো দিয়ে আমরা এই রিফ্র্যাক্টিভ ত্রুটিটা কারেকশন করে দিতে পারি। আর 40 বছরের পরে বিশেষ করে অধিকাংশ মানুষের, আমাদের যারা পেপার পড়ি দৈনন্দিন, যা মা বোনরা দেশে সেলাই করে, চাল ডাল বাস, এই সমস্ত ক্ষেত্রে দেখতে অসুবিধা হয়, সেটাকে বলে আমরা প্রেস বায়োপিয়া। সেই ক্ষেত্রে আমরা কনভেক্স লেন্স দিয়ে সেটাকে কারেকশন করে দিতে পারি। এটা খুব সহজ, এটা কোনো ব্যয়বহুল না, অনেক সস্তা দামেরও গ্লাস পাওয়া যায়, সেগুলো দিয়ে
আমরা এই রিফ্র্যাক্টিভ যে ত্রুটিগুলো আছে দূর সেগুলো করা আমরা যায় খুব সেটি। সহজে দূর করতে পারি। শিশুদের বেলায়ও আমরা দেখি, ছোট শিশুদেরও আপনারা অনেক সময় চশমা দিয়ে থাকেন, সেটি কখন দরকার হয়? সেটা আসলে কথাটা যেটা বলছেন যে শিশুদের ক্ষেত্রেই কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ত্রুটিটা দ্রুত কারেকশন করা দরকার। একটা মানুষ সাধারণত 20 হতে 25 বছরে মানুষের ম্যাচুরিটি হয়ে যায়, মানে পূর্ণতা পেয়ে যায়, আর কোনো লম্বাও হবে না বা ছোট হবে না, খাইলে হয়তো মোটা হবে, না খেলে চিকন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা বললো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি রিফ্র্যাক্টিভ কোনো ত্রুটি থাকে তাহলে সেটা প্রপার সময়ে কারেকশন করে না দিলে তার এমব্লিওপিয়া হবে, মানে যে চোখটা পাওয়ার কম থাকবে সেটা অলস চোখ হিসেবে থেকে যাবে এবং তার বাস্তব জীবনে যখন একটা শিশু বাস্তব জীবনে প্রবেশ করবে, কেউ হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, সেই ক্ষেত্রে দৃষ্টি যদি কমে যায় রিফ্র্যাক্টিভ ত্রুটির কারণে, তাহলে বড় কাজগুলো বড় বড় অফিসার হওয়া তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিব যে প্রপার সময়ে প্রপার ট্রিটমেন্টটা না করলে তাদের দৃষ্টি কম থেকে যাবে, এই পরবর্তী জীবনে সমস্যা হবে। কিন্তু একটা বয়স্ক মানুষ চশমা দিলে হয়তো পরিষ্কার দেখবে, না দিলে কিন্তু তার ওই অলস চোখ হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। এই যে একটা শিশুকে বা বড়কে যাকে চশমা দেওয়া হয়, অনেকের মধ্যে এই ধারণাটা কাজ করে যে আমি একবার চশমা নিলে সারা জীবন চশমা পড়তে হবে। এর ভিত্তি কতখানি? এইটা ভিত্তি আসলে যদি কারো চশমা লাগে তবে সাধারণত চশমা দিতে হবে, এটিও সত্য কথা। যে চশমা পরলে চশমার পাওয়ার কমে যাবে এই ধারণাটা সঠিক না। কারো যদি -2 পাওয়ার লাগে 15 বছর বয়সে, তাহলে 15 বছর বয়সে যদি -2 লাগে এটাই সারা জীবন তাকে ক্যারি করতে হবে, এটি নিয়ম। বা 18 বছর আবার পাওয়ার বাড়তে পারে, সাধারণত কমার সম্ভাবনা কম। তবে চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে অনেক নতুন নতুন চিকিৎসা এখন এই রিফ্র্যাক্টিভ ত্রুটি কারেকশনের জন্য আসছে। কেউ যদি চশমা না পড়তে চায় তার বিকল্প আছে। আচ্ছা, এটা আমরা শুনবো। তো চশমার বিষয়ে একটু থাকতে চাই আরো, যে চশমা যদি কেউ মনে করেন এই ছোট বাচ্চা পড়ে, অনেকে তো আবার এই আশা নিয়েও যায় যে কিছুদিন চশমা পড়লে আমার চোখটা ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আসলে এটার ভিত্তি কত? আসলে ভিত্তি রয়েছে, চশমা দিলে সে ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু চশমা না দিলেও তার অলস চোখ ডেভেলপ করবে বা দৃষ্টিজনিত ত্রুটি থেকে যাবে। কিন্তু চিকিৎসা চশমা না দিলে তার ভবিষ্যৎটা খারাপ হবে, ক্ষতি বৃদ্ধি হবে। কিন্তু চশমা দিলে এখন দিল, প্রবলেম হয়েছে, আপনি গেলেন চশমা দিল, চশমা পড়তে পড়তে এক সময় তার চোখ ভালো হয়ে যাবে এবং আর চশমা পড়তে হবে না, সেরকম কোনো সম্ভাবনা? না, সেরকম কোনো সম্ভাবনা সাধারণত না। তবে অনেক কিছু হতে পারে, তবে সাধারণত চশমা যদি কারো একবার লাগে এটা তাকে পড়তেই হবে। এই চশমা পরার ক্ষেত্রে বিশেষ করে বড়দের বেলায় এটা কমনলি আমরা শুনতে পাই যে চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একটা চশমা আপনারা দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে, সেই চশমা সে পড়ছিল, ভালোই দেখছিল, 2-1 বছর পর বা একটা সময় গিয়ে ওই চশমা দিয়ে সে আর আগের মতো দেখছে না। এটি কেন হয় এবং সেটা কারেকশন কিভাবে করেন? চশমা একবার যদি কোনো আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চশমা কারেকশন নেওয়া হয়, পরে সমস্ত কিছুরও কিন্তু পরিবর্তন হয়। চশমা এখন আমি যাকে -2 দিলাম বা -1 দিলাম বা -3 দিলাম বা +3 দিলাম, 6 মাস পর এটা পরিবর্তন হতেই পারে। এই পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পরিবর্তন হয়, মানে বাড়ার সম্ভাবনা বেশি থাকে, কমার সম্ভাবনা সাধারণত কম থাকে। অনেকের আছে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে সেটা হয়তো অনেক বছর ক্যারি করে। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় পরিবর্তন হয়। একটা মানুষকে, শিশুকে বা একটা স্কুল গোয়িং চিলড্রেনকে আমি দিলাম 10 বছর -2 দিলাম, সাধারণত তার বাড়ার টেন্ডেন্সি থাকবে আপ টু 20 হতে 25 বছর পর্যন্ত এই বাড়ার সম্ভাবনা তো থাকে। কিন্তু একটা বয়স হয়ে গেলে মানুষ যখন 40 এজে যদি -2 পরে বা -3 পরে, সাধারণত সেই ক্ষেত্রে চশমার পাওয়ারে কোনো পরিবর্তন হয় না যদি চোখের মধ্যে কোনো অন্য কোনো ডিজিজ না দেখা দেয়। সাধারণত সানি পড়লে, আমরা যেটা ক্যাটারেক্ট বলি, ক্যাটারেক্ট হলে এই পাওয়ারের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়। যে একটা পেশেন্ট হয়তো দূরে এসে একসময় দেখতো অ্যাট দ্য এজ অফ 45-এ,
তারপর দেখলো যে সে না এখন আর দেখতেছে না, দূরেও দেখতেছে না, কাছেও দেখতেছে না, সেটা তার হয়তো ক্যাটারেক্টের কারণে হতে পারে, অথবা আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে হতে পারে, অথবা হাইপারটেনসিভ থাকলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির কারণে হতে পারে। নানাবিধ কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে, সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওই আন্ডারলাইং কজ যেটা রোগের চিকিৎসা করাতে হবে, সেই ক্ষেত্রে যেই কজের কারণে বা যেই কারণে তার দৃষ্টি কমে যাচ্ছে সেই কারণটা চিকিৎসা করাটা জরুরি। চশমা আসলে যেটা আমরা কারেকশন করি সেটা কিন্তু আসলে ডিজিজ তো না, এটা একটা ত্রুটির কারণে ঠিকমতো মানে বস্তুর প্রতিবিম্বটা সেন্সিটিভ পার্ট অফ রেটিনাতে ফোকাস হয় না বলে রোগীরা দেখে না। সেই ক্ষেত্রে আমরা কাউকে কনভেক্স লেন্স, কাউকে মাইনাস লেন্স দিয়ে কারেকশন করে ওই বস্তুর প্রতিবিম্বটা যে ঠিক জায়গায় পড়ে সেটি আমরা তৈরি করে ফেলা, মানে পড়ার ব্যবস্থা করা হয় আর কি চশমা দিয়ে। স্যার, চশমা এবং চোখের এই জাতীয় সমস্যা নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের আজকের অনুষ্ঠানের যত শ্রোতা দর্শক এবং এনটিভির শুভাকাঙ্ক্ষী পেট্রোনান যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের পাওয়ারজনিত সমস্যা, বিশেষ করে চশমাজনিত ত্রুটি এবং তার প্রতিকার নিয়ে কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডারটাকে কিভাবে মানে অল্প টাইমের ভিতর ডিফাইন করতে হবে। এই মুভমেন্টটা যদি আপনি পারফেক্টলি করতে হবে, এটাকে আমরা বলি জায়ান্ট সেট। জায়ান্ট সেট এটা হচ্ছে গিয়ে আপনি অনেকগুলো মুভমেন্ট আমরা একই সাথে করব, কিন্তু এটা নন স্টপ সিকোয়েন্সে করবো। প্রত্যেকটা শোল্ডার যতগুলো হেড থাকে প্রত্যেকটা হেডগুলোকে আমরা ফোকাস করব। আর এক্সারসাইজটা যদি আমি পারফেক্টলি করি আপনার লাগবে 5 to 7 মিনিটস জাস্ট। যদি আপনি তার মানে কি আপনি পুরো শোল্ডারে যতগুলো এক্সারসাইজ করছেন, আপনি নর্মাল যদি জিমে গিয়ে করেন আপনি লেগে যাবে অ্যাবাউট 1 আওয়ার। যদি আপনি এটা করেন, অনেক সময় শর্টকাট করলেও হাফ অ্যান আওয়ার লেগে যায়। কিন্তু এই এক্সারসাইজটা আপনি যদি জায়ান্ট সেটটা করেন, জাস্ট একটা মুভমেন্টে করতে হয় জায়ান্ট সেটের। এই এক্সারসাইজটা করলেই দেখা যাবে আপনার শোল্ডারটা পুরোপুরি ডিফাইন হয়ে যাবে। এখন যে জিনিসটা আমরা করছি, যে আমরা কী করি, প্রথমে প্রেস করব, রেজ করব, দেন লাস্টের দিয়ে করে যাবো আমরা শ্রাগে। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, রেডি, গো। প্রথমে সেই জিনিসটা করবে যেটা আমরা বলি মিলিটারি প্রেসের যে ভেরিয়েশন, ডাম্বেল প্রেস আপ। ওকে, ডাম্বেল প্রেস করছে। ডাম্বেল প্রেস করতে করতে একটা সময় দেখা যাবে, ধরুন 12টা-15টা মারার পরে দেখা যাবে তার শোল্ডারটা এক্সস্টেড হয়ে যাবে। তখন সেই জিনিসটা কী করবে, জাস্ট ওটা ড্রপ করে দিবে, রেখে দিবে, ড্রপ ইট। ওকে, go for the lateral raise. Non-stop মোশনে সে যেটা করবে, you will go for the lateral raise. Yes, lateral raise. এখানে আপনি lateral raise এর সময় আপনি কোনো রিপিটেশনই করবেন না, কাউন্ট করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি যেতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার শোল্ডার টায়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি মারতে থাকবেন। ওকে, দেন স্টপ অ্যান্ড উইথ দ্য সেম ওয়েট দিয়ে সেই যে জিনিসটা করবে, he will go for the arnold press. Okay, go. Yes, arnold press. খেয়াল করবেন, arnold press কিন্তু আপনার পুরো টোটাল যে মানে থাকে শোল্ডার থেকে পুরো শোল্ডারটাকে কিন্তু ফোকাস করছে। ওকে, 10 থেকে 15টা যখন মারবে, মারার সঙ্গে সঙ্গে সে রেখে দিবে, ড্রপ ইট। ওকে, গো ফর এ হেভিয়ার ওয়ান। ওকে, হেভি করে সে চলে যাবে শ্রাগসে। ইয়েস, গো, ইটস জাস্ট ফর দ্য ট্র্যাপস। ইয়েস, গুড। ইয়েস, ওকে, রাখো। ওকে, এই 4টা এক্সারসাইজ মিলে আমরা বলি একটা এক্সারসাইজ। ইটস এ জায়ান্ট সেট বেসিক্যালি। জায়ান্ট সেটের মেইন যে রিজনটা হচ্ছে এই যে খুব অল্প টাইমের ভিতর মাসলটাকে একদম এক্সস্ট করে ফেলা, যাতে মাসল টিস্যুগুলো বেশি ড্যামেজ হয়, পরবর্তীতে যখন রেস্ট নেবে তখন মাসলটা ডেভেলপ হয়ে যায়। তার মানে কি, ধরতে পারি আমরা একটা এক্সারসাইজ, মানে যদি জায়ান্ট সেটটাকে আমরা একটা এক্সারসাইজ ধরি, একটা এক্সারসাইজ আপনি যদি 3 থেকে 5 সেট মারেন, ইট উইল টেক অ্যাবাউট 5 to 7 মিনিটস। 5 থেকে 7 মিনিটের ভিতরে পুরো শোল্ডারটা কিন্তু এক্সস্ট হয়ে গেল, এক্সারসাইজ কিন্তু শেষ হয়ে গেল। এবং এতেই দেখা যাবে যে 2-3 সপ্তাহের ভিতরে আপনার শোল্ডারের ডেফিনেশনটা চলে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, এক্সারসাইজে যে জিনিসটা হবে, ম্যাসিভনেস ওই পরিমাণ আসবে না, কিন্তু ডেফিনেশনটা, শোল্ডারের লুকসটা কিন্তু অন্য যে সমস্ত এক্সারসাইজ আছে ওগুলো আছে ভালো আসবে। এই জন্য যাদের কোনো টাইম নেই তারা যদি এক্সারসাইজটা করেন তাদের শোল্ডার ডেভেলপ হয়ে যাবে। কিন্তু যারা অন্য সময় ধরে এক্সারসাইজ করছেন কিন্তু ওই পরিমাণ ডেফিনেশন আসছে না, তো শোল্ডার লুকসটা পাচ্ছে না, তারা যদি এটাকে লাস্টের দিকে অ্যাড করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি
টিনেজ বয়স বা বয়স সন্ধিকালে খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি টিনেজ বয়সের খাবার দাবার কেমন হওয়া উচিত। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়। এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন, হাই ক্যালসিয়াম থাকতে হবে। এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সবথেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ড। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। হাঁটা হচ্ছে সর্বোত্তম ব্যায়াম, তবে এমনভাবে হাঁটতে হবে যাতে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, শরীরে ঘাম আসে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, সিওপিডিকে সাথে বলা হয় যে বর্তমানে যত নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে মারা যায়, এর ভিতরে অবস্থান 5 নম্বর কজ, এবং এটা কিছুদিন পরে 2030 সালের মধ্যে এটা হবে 3 নম্বর কজ মানুষ মৃত্যুর। মানে সিওপিডি রোগে এত মানুষ আক্রান্ত, এই রোগটা কি আসলে? রোগটা হচ্ছে একটা শ্বাসনালীর, শ্বাসতন্ত্রের বা ফুসফুসের দীর্ঘমেয়াদী একটা সমস্যা, ইনফেকশন, যেটা কারণ হচ্ছে ধূমপান এবং পরিবেশের অন্যান্য যে দূষিত পদার্থ আছে সেটা ফুসফুসে ঢুকলে লাংসের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়,
কারণ ওখানে একটা এক ধরনের প্রদাহ হয়, যার ফলে ফুসফুস কার্যক্ষমতা কমে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায় নতুন কোনো অতিথির সঙ্গে।